পুলিশের সাবেক কর্মকর্তা ডক্টর শামসুদ্দোহা গড়েছেন সম্পদের রাজ্য, সরকারি বাড়ি নিয়েও করেছেন ৯/৬। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের জমির তথ্য চেয়ে ভূমি অফিসগুলোতে দুদকের চিঠি। বেনজিরের 4 ফ্ল্যাটে প্রবেশের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ। ভারতের সঙ্গে 10 সমঝোতা, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার নজরানা, দাবি ফখরুলের। বিএনপি ব্যর্থ রাজনৈতিক দল, মন্তব্য কাদেরের। বিরোধিতার মধ্যেই কাল থেকে চালু হচ্ছে প্রত্যয় স্কিম। প্রত্যাহারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধ। এবং সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট। বহাল থাকলো কালো টাকা সাদা করার সুযোগ। সংবাদ রাতে দেখছিলেন AKSTMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিকা আজিজ। একের পর এক উন্মোচিত হচ্ছে দুর্নীতিবাজদের মুখোশ। বেনজির মতিউরের পর বেরিয়ে এলো আরেক সরকারি কর্মকর্তার পাহাড় সমান দুর্নীতির তথ্য। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার। শুধু শামসুদ্দোহা একা নন, তাঁর স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় গড়েছেন সম্পদের রাজ্য। এমনকি 200 কোটি টাকার সরকারি বাড়ি ছাড়তেও করেন ৯/৬। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। যে বাড়িটি দেখতে পাচ্ছেন তা সরকারি কর্মকর্তাদের দেয়া হয়। এর অবস্থান গুলশানের 135 নম্বর রোডের SES 6 নম্বর প্লটে। 1 বিঘা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর 200 কোটি টাকার কম নয়। গেল 8 বছর এই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। বেনজির মতিউরের পর দুর্নীতির তালিকায় যোগ হলো আরেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার নাম। জনগণের সেবার আড়ালে যে কিনা গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদ হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। শামসুদ্দোহা চাকরি জীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর বনেদি এলাকা গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছেন। বাড়িটির দারোয়ানের সাথে কথা বলে জানা যায় 4 ইউনিটের বাড়িটিতে পরিবার নিয়ে একাই থাকতেন শামসুদ্দোহা। তবে ঈদের আগে বাসা বদল করে বাড়িটির বিপরীত বাড়ি অর্থাৎ 12 নম্বর বাড়িটির 4র্থ তলায় ওঠেন। ঈদের আগে চলে গেছে। আমি আয় দেখছি ওরা আছে, ওনা আছে শামসুদ্দোহা স্যার, আর একজন আসলে উপরে, ওনা তো চলে গেছে। এই দুইজন পাইছে। ওই বাড়ির দারোয়ান জানান শামসুদ্দোহা ও তার পরিবার ওই বাড়িতে অবস্থান করছেন। তবে ম্যানেজার জানান ভিন্ন কথা। এমনকি তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। 4 তলা। 4 তলায় কবে আসছেন এখানে? এটা এই মাসে উঠছে আর কি, 1 তারিখে মানে আসলে। 1 তারিখে উঠছে? এটা 1 তারিখ বা 2-3 তারিখে এই মাসে উঠছে। উনি কি আছে এখানে? এটা আমি সঠিক বলতে পারি না, কারণ আমরা এসে এখনো আজকে দেখা হয়নি আমাদের সাথে। মানে আপনারা শিওর না যে উনি আছে কিনা, কিন্তু এই বাড়িতে আছে। জি জি। ওনার পরিবার আছে, ওনার বউ বাচ্চারা? জি জি, ওরা ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু ওই সাহেবের সাথে তেমন একটা দেখা হয় না। ওনার ফ্ল্যাট আছে কিন্তু উনি তো থাকে না, ফ্ল্যাট ভাড়া দেওয়া, ভাড়াটিয়া থাকে। এ বিষয়ে আবাসন পরিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম ভূঁইয়া জানান শিগগিরই তিনি নিজ থেকে বাড়ি ছেড়ে দিবে। হাইকোর্ট বিভাগে উনি প্রথমে হেরে যান, তারপরে সেটার বিরুদ্ধে উনি অ্যাপিলেট ডিভিশনে যান। অ্যাপিলেট ডিভিশনে উনি ওনার জয়লাভ করতে পারেননি, সেখান থেকে নো অর্ডার হিসাবে উনি ফেরত আসছেন। তো এখন আমরা এভিকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় উনি জানালেন যে উনি বাড়ি ছেড়ে দিবেন দখল। আজকে উনি পিডব্লিউডি থেকে দখল ছেড়ে দেওয়ার কাগজপত্র সংগ্রহ করেছেন। এদিকে দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানীর খিলক্ষেত ও ঢাকা নবাবগঞ্জে 35টি দলিলে 563 শতকের বেশি জমির খোঁজ পাওয়া গেছে। দলিলে এসব স্থাবর সম্পদের দাম 40 কোটির মতো দেখানো হলেও বর্তমান বাজার দর প্রায় 300 কোটি টাকা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের জমির তথ্য জানতে ঢাকা সহ কয়েকটি জেলা রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানের মালিকানাধীন গুলশানের 4টি ফ্ল্যাটে তালা খুলতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। গেল কয়েক মাস ধরেই নানা আলোচনায় সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। সম্প্রতি বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক।
এরপরই দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক এই আইজিপির সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। নিষেধাজ্ঞা দেয়া হয় বিদেশ যাত্রায়। কয়েক দফায় তলব করা হয় দুদকে। গেল বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা বাড্ডা ও আদাবরের 8টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য দুদককে নির্দেশ দেন আদালত। একই দিন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 25 একর জমি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেন আদালত। এবার বেনজিরের গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ছাগল নিয়ে গেল 2 সপ্তাহ ধরে সমালোচনায় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন তিনি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পদও হারিয়েছেন। এছাড়া মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এবার মতিউরের জমির তথ্য চেয়ে ঢাকাসহ কয়েকটি জেলার ভূমি অফিসে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আমরা অনুসন্ধান শুরু করেছি, অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করেছি। অনুসন্ধানী কর্মকর্তা যেখানে যে কাগজপত্র পাওয়া উচিত সেখানে নোটিশ, সেখানে তাদেরকে ইনফর্ম করবে, সেই কাগজপত্র পাওয়ার চেষ্টা করবে, সে সাব রেজিস্ট্রি অফিস হোক বা অন্য যে কোনো অফিস হোক। যে কোনো অফিস থেকে কোনো কিছু চাওয়ার অধিকার আমাদের অনুসন্ধান কর্মকর্তার আছে, সে বিধি বিধান মাইনে ব্যবস্থা করবে। এছাড়া ছাগলকাণ্ডে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি। এ বিষয়ে শুনানি হবে আগামী 28 জুলাই। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের সাথে সরকার প্রধান যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, ভারতের সাথে 10 চুক্তি দেশের মানুষের স্বার্থে নয়, বরং আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার নজরানা। ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সরকার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সরকার প্রধানের সাম্প্রতিক ভারত সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমঝোতা স্মারকগুলোর বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরে মহাসচিব দাবি করেন, সরকার প্রধানের ভারত সফর ছিল কার্যত একপাক্ষিক, আর যেসব চুক্তি করা হয়েছে তা দেশের স্বার্থ বিরোধী। জাতীয় স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ কখনোই মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করেছে যেই ভারত, তাদেরকেই তিস্তা প্রকল্প করতে দেয়া দেশের জন্য আত্মঘাতী। প্রশ্ন হলো, যাদের বিমাতাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। দেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা হুমকির মধ্যে পড়ার শঙ্কা করেন বিএনপি মহাসচিব। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে। পরীক্ষামূলক ফারাক্কাবাদ চালুর কথা মনে পড়ে গেল। ভারত সেই যে পরীক্ষামূলক ফারাক্কাবাদ চালু করেছিল তাতে বাংলাদেশ আজও কষ্ট ভোগ করছে। বাংলাদেশের স্বার্থ সুনিশ্চিত না করে ভারতকে রেল করিডোরের সুবিধা প্রদান, বস্তুত ইতিপূর্বে রেল স্থল, নৌ করিডোর ও সামগ্রিক বন্দর ব্যবহারের চেয়ে আরো বিপজ্জনক আত্মসমর্পণ। ভারত শুধু দেশের রাজনৈতিক বিষয়েই নয়, সরকারি, প্রশাসনিক ও অর্থনৈতিক প্রকল্প সহ সব ক্ষেত্রে নানা কর্মকাণ্ড চালালে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। ভারত কেবল আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নয়, সরকারি প্রশাসন যন্ত্র, জাতি গঠনমূলক নানাবিধ কর্মকাণ্ড ও বিভিন্ন স্পর্শকাতর অর্থনৈতিক প্রকল্প যেমন রূপপুর পারমাণবিক প্রকল্প কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। প্রতিনিয়ত ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকার নির্লিপ্ত থাকছে অভিযোগ করে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ ও বাস্তবায়নে সরকার অক্ষমতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পররাষ্ট্রনীতি গ্রহণ ও বাস্তবায়নে কার্যত অক্ষম হয়ে পড়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
বিএনপি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়ার মুক্তির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ দেশে সংবিধান ও আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। কোনো প্রকার বেআইনি, অযাচিত ও অযৌক্তিক দাবি গণতান্ত্রিক সরকার মানতে পারে না। সরকারের নতুন পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে সোমবার থেকে কার্যত অচল হয়ে পড়ছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কাল থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা যোগ দেবেন তারা বিদ্যমান ব্যবস্থার মতো অবসরোত্তর পেনশন সুবিধা পাচ্ছেন না। তাদের জন্য চালু হচ্ছে প্রত্যয় স্কিম, যা নিয়ে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। কাজী শাহেদের প্রতিবেদন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছেন। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। দাবি আদায়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা এই 3 মাসে ধরেন বিবৃতি, প্রতীকী মানববন্ধন, 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস বিরতি, কর্মবিরতি সহ স্মারকলিপি প্রদান, এ ধরনের আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে গেছি। আজকে পর্যন্ত আমাদের সাথে অফিসিয়ালি কোনো পক্ষ যোগাযোগ করে নাই। ফলে এখন শিক্ষক সমিতি সমূহ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সকলে একমত হয়ে কালকে থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন। অবসরোত্তর পেনশন সুবিধা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলনে নেমেছেন তারা। সোমবার থেকে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। আমার তো ওখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা না, কোথা থেকে হঠাৎ করে আসলো এটা অবশ্যই একটা ষড়যন্ত্রমূলক আমার কাছে মনে হয়েছে। কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নাই, ওরা ষড়যন্ত্র করতে থাকবে এবং এটা অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত এবং এটা জাতির মেরুদণ্ডের উপর আঘাত। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই বিষয়ে ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং আশা করি নিশ্চয়ই একটা রেজাল্ট আসবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই প্রজ্ঞাপনের আওতায় না এনে বৈষম্য করা হয়েছে দাবি শিক্ষকদের। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করাবে বলছেন শিক্ষক নেতারা। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলা গোষ্ঠী বলতে যারা আমরা বুঝি বা কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা শিক্ষকদেরকে এক প্রকারের বাধ্য করেছে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণ করতে। দেখেন, একই দেশে তো 2 রকমের আইন চলতে পারে না। এটা সম্ভবত সংবিধানের পরিপন্থী একটি বিষয়। জানেন, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকদের বয়স 65 ইয়ার্স চাকরির বয়স, সেখানে 60 থেকে ওটা কার্যকর হবে। তার মানে এটা কি ধরনের, এটা কি এটার সাথে ফিট করে না তো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে টাকা পেনশন, বর্তমানে যে এক্সিস্টিং পেনশন স্কিম আছে সেখানে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইয়ে থেকে কাটা হয়। এই প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত পাঠদানে না ফেরার ঘোষণা শিক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি। তীব্র যানজটে স্থবির রাজধানী। সড়কে গাড়ির চাপে থেমে যায় রাজধানীর ফ্লাইওভার সহ অলিগলি। বাস না পেয়ে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস, তার উপর এইচএসসি পরীক্ষার প্রথম দিন। সকাল থেকেই সড়কে বাড়তি চাপ ছিল যানবাহনের। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। তীব্র যানজটে থেমে আছে গাড়ির চাকা। এটি রাজধানীর মগবাজার মালিবাগ ফ্লাইওভারের চিত্র। সপ্তাহের প্রথম কর্মদিবস, সঙ্গে এইচএসসি পরীক্ষা, সব মিলিয়ে সকাল থেকেই প্রচণ্ড চাপ রাস্তায়। তীব্র যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘ সময় দাঁড়িয়েও উঠতে পারছেন না বাসে। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে রয়েছি, কোনো গাড়ি পাইতেছি না, গাড়ি প্রচুর জ্যাম। যাত্রীদের এত ভিড় যে বাসে উঠেই যাচ্ছে না। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি। বাস আছে কিন্তু আমরা যাইতে পারতাছি না। স্বাভাবিক সময় 15 মিনিট, 15 থেকে 20 মিনিট, এখন 1 ঘন্টা। মগবাজার, মালিবাগ, গুলিস্তান, রামপুরা রোডে তীব্র যানজটে থেমে থেমে চলছে সব ধরনের যান।
প্রায় একই চিত্র রাজধানীর সব সড়কে। 20 মিনিটের রাস্তায় লেগে যায় কয়েক ঘন্টা। আমরা স্টাফ কোয়ার্টার থেকে ছাড়ছি 10টার সময়, এখন 12টা বেজে গেছে। এখান পর্যন্ত আইতে 10 মিনিট লাগতো, 1 ঘন্টা ঘুমাইতে আসতাম। গুলিস্তানে সর্বনিম্ন সময় লাগে আপনি 10 থেকে 15 মিনিট সময় লাগে এখানে আসতে, সেখানে 2 ঘন্টা সময় লেগে আছে। আমরা গুলিস্তান থেকে আমরা কাকালে মোড়ে আছি, 3-4 ঘন্টা দিয়ে বয়ে আছি, এখনো যানজট ছাড়তেছে না। দুপুর 1টায় পরীক্ষা শেষ হলে আরও তীব্রতা বাড়ে যানজটের। ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘু চাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সকাল থেকে রাজধানীতে মেঘলা আকাশ, থেমে থেমে হয়েছে কয়েক পশলা বৃষ্টিও। এই চিত্র রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলার। আবহাওয়া অফিস বলছে, পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে এই বৃষ্টি। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। আমাদের উত্তর বঙ্গোপসাগর এখন উত্তাল রয়েছে, মৌসুমী বায়ু যেহেতু ওইখানে শক্তিশালী আছে, স্ট্রং আছে, প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে ওইখানে, সেই জন্য কিন্তু উত্তাল থাকার কারণে আমরা যে বা আমাদের সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতা সংকেত জারি করেছি। এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত যত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলো আছে তাদেরকে আমরা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ভারী বর্ষণের প্রভাবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো নরম হয়ে যাচ্ছে। বিদায় আমরা ভারী যে বর্ষণের সতর্কতা বার্তা আমরা জারি করেছি সেখানে আমরা বলে দিয়েছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও, পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতের জন্য পাহাড় ধসের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও ছোট নৌযান উপকূলের কাছাকাছি সতর্কভাবে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বৃষ্টি আর যানজটের দুর্ভোগের মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা 2024। সকাল 10টায় শুরু হয়ে শেষ হয় বেলা 1টায়। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট 14,51,790 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পরে শিক্ষামন্ত্রী ব্রিফিংয়ে জানান, বর্ষাকাল এড়াতে আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়া হতে পারে। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনেই বৃষ্টির হানা, ফলে কেন্দ্রে আসতে নানা দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের। অনেকেই বৃষ্টিতে ভিজেই কেন্দ্রে আসেন, এতে করে শিক্ষার্থীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। আমিও পুরো ভিজে গেছি, আমি পরীক্ষার্থী, আমার হাতে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো সম্পূর্ণ ভিজে গেছে। বৃষ্টির কারণে একটু সমস্যা হয়ে গিয়েছে, মানে পরিবহন রাস্তা অনেক জ্যাম ট্যাম ছিল এর জন্য। আমাদের মেয়েদের আনকমফোর্টেবল হয়েছিল, জামা কাপড় ভিজার কারণে লিখতেও একটু সমস্যা হতে পারে। বৃষ্টি থাকলেও যথাসময়ে শুরু হয় পরীক্ষা। প্রশ্ন স্ট্যান্ডার্ড হওয়ায় ভালো পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। প্রত্যাশা সামনের পরীক্ষাগুলো ভালো হবে। পরীক্ষার মান, কোয়েশ্চেন শিখেছিল, সবকিছু ভালোই হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোয়েশ্চেন ইজি এসেছে। এবছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। কেন্দ্রের বাইরে অপেক্ষামান অভিভাবকদের প্রত্যাশা, কম সময় পেলেও ভালো ফলাফল বয়ে আনবে তাদের ছেলেমেয়েরা। 24 এর ব্যাচটা অনেক অল্প সময় পেয়েছে, ওরা আপ্রাণ চেষ্টা করেছে, সঙ্গে টিচার্সরাও আছে। দেখা যাক বাকিটুকু আল্লাহর ইচ্ছা। যে সময়টুকু পাইছে ছেলেটায় মোটামুটি একটা আশা নিত আর কি। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে যারা সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি তাদেরকে পূর্ণ সময় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটার কারণে আমরা অনেক জায়গায় সংবাদ পেয়েছি যে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে বেশ ভোগান্তি পেতে হয়েছে। তবে যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীরা পরে সময় কিছুক্ষণ পরে হলেও যেখানে পৌঁছতে পেরেছে, কেন্দ্রীয় সচিব যারা ছিলেন তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সাথে সেভাবে করে সময়টা অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য। আর বর্ষাকালের কথা মাথায় রেখে সামনের বছর থেকে এপ্রিলে পরীক্ষা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে,
এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। 30 জুন শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 11 আগস্ট। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বাবদ অর্থ মঞ্জুরি দেওয়া হয়। ছাঁটাই প্রস্তাবের জবাবে আইনমন্ত্রী জানান দেশে মামলা নিষ্পত্তির জন্য বিচারক অপ্রতুল। আর শিক্ষামন্ত্রী জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে সংসদ সদস্যদের গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য আপিল বিভাগে যাবে সরকার। এরপরই পাশ হয় নির্দিষ্টকরণ বিল। জয় যাদবের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে গেল 6 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম সরকারের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটের উপর 11 দিন ধরে আলোচনা করেন সংসদ সদস্যরা। প্রস্তাব করছি যে রোববার সকালে অধিবেশনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য 59টি মঞ্জুরি দাবি করেন মন্ত্রীরা। এসব দাবির যৌক্তিকতা নিয়ে 6 জন সংসদ সদস্য মোট 251টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে আইন, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, দুঃখ দূর করার জন্য। আইনমন্ত্রী জানান 2008 সালে যেখানে মামলা জট ছিল 35 লাখের মতো, সেটি বর্তমানে 41 লাখেরও বেশি। সরকার এই মামলা জট কমাতে নানাভাবে কাজ করছে। যতগুলি মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপ্রতুল, কিন্তু এর সাথে কম্পেয়ার করতে হবে কি ছিল কি হয়েছে। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকারে আসলেন তখন এই জুডিশিয়ারির স্ট্রেংথ ছিল 800 জাজেস। আজকে সেই জুডিশিয়ারির স্ট্রেংথ হচ্ছে প্রায় 2000। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন এনটিআরসি এর মাধ্যমে গেল 6 মাসে 99,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেখানে গভর্নিং বডিতে সরাসরি সংসদ সদস্যদেরকে সভাপতি করা হচ্ছে না। আমরা আপিলের ডিভিশনে সেটি আপিল করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি। আলোচনা শেষে সকল ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এরপর নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে কণ্ঠভোটে এটি পাশ হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এর মধ্য দিয়ে পাশ হয় 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট, যা 1 জুলাই থেকে কার্যকর হবে। জয় বাংলা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হলো আগামী 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 1 সপ্তাহের মধ্যে কোনো সদুত্তর না পেলে কমিটিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ আদালতের। রোববার এ বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আদেশ দেন। এর আগে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময়ে টিকিট না পাওয়ায় দেশটিতে 16,970 কর্মী যেতে পারেননি। কর্মীদের এ না যাওয়ার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। যে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। যদি ওনারা না জানান তাহলে মহামান্য কোর্ট নিজে আমরা যে প্রেয়ারটা চেয়েছিলাম হয়তো সেটা অ্যাকসেপ্ট করে একটা কমিটি গঠন করে দিবেন।
নিয়মিত বিরতিতে বৃষ্টি হওয়ায় বাড়ছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি মাসের 28 দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 700 জন। তবে গেল বছরের একই সময়ের তুলনায় এবার সংখ্যা 8 গুণ কম। জরিপে দেখা গেছে এবার মশার ঘনত্ব যে কোনো বছরের চেয়ে বেশি। সে তুলনায় আক্রান্তের হার নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস নিধন কার্যক্রমে ধীর গতি এলে সংক্রমণ মাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বাড়তে শুরু করেছে মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের পরিধি। নিয়মিত বৃষ্টিতে ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের হার। শনিবার হাসপাতালটিতে ভর্তি হয় 14 রোগী। তবে গেল বছরের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর জুন মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 6000 রোগী। চলতি বছর সেই সংখ্যা 700-র ঘরে। মে জুনে আক্রান্তের চিত্র অনেকটা একই রকম। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লেও উপসর্গ এখনো অনেকটাই মৃদু। 2-3 দিন যাবত প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, এগুলোই তো মূলত বমিও ছিল, প্রচন্ড বমি বমি ভাব ছিল। বুঝতে পারি না যে ডেঙ্গু হয়েছে, এমনি ভাবছিলাম যে এমনি জ্বর বা ভাইরাস জ্বর। পরে রক্ত টেস্ট করে দেখি না ডেঙ্গু হয়েছে। আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানান হাসপাতাল পরিচালক। ডেঙ্গুর যে সবচেয়ে বড় পরীক্ষা সিবিসি, এখন 24 ঘন্টা হসপিটালের ব্যবস্থা করা গেছে। আগে তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এখন 24 ঘন্টা এই পরীক্ষাটা করা যাবে। তারপরে আফরেসিস মেশিন, এখন একটা না দুইটা আফরেসিস মেশিন রয়েছে। যদি কখনো প্লেটলেট দরকার হয় এটা দিতে আমার সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট ডোনার অ্যাভেলেবল থাকলে 50 মিনিটে আমি একটি প্লেটলেটকে দ্রুত রেডি করে দিতে পারবো। চলতি বছর মশার ঘনত্ব যে কোনো সময়ের সবচেয়ে বেশি। তবে সচেতনতা, স্থানীয় সরকারের দৃশ্যমান তৎপরতা এবং দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় রোগী ভর্তি কিছুটা কম। তবে ঢাকার বাইরের পরিস্থিতি অবনতি হতে পারে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। ঢাকার বাইরে এখন এডিস মশার ঘনত্ব অনেক বেশি। এবছর ডেঙ্গু রোগী ঢাকার চাইতে ঢাকার বাইরে অনেক বেশি হবে, কারণ এই জায়গাগুলোতে এডিস মশার নিয়ন্ত্রণের জন্য যে প্রশিক্ষিত জনবল নেই এবং যন্ত্রপাতি এবং কীটনাশকের স্বল্পতা রয়েছে। তবে মাত্রই বর্ষা শুরু হওয়ায় এখনই ভালো মন্দ বলার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। মশক নিধনে শিথিলতা পরিস্থিতি খারাপ করতে পারে বলে সতর্ক করছেন তারা। মশার বাসস্থান, প্রজননস্থান এগুলোকে ধ্বংস করার জন্য লাগাতার যে কর্মসূচি সেটা চালিয়ে যাওয়া দরকার। একই সাথে সাধারণ মানুষকে যুক্ত করে মশক নিধন, মশক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ডেঙ্গু জ্বরকেও নিয়ন্ত্রণের জন্য যে কর্মসূচি সেটাকে আরো বেশি কাঠামোবদ্ধ করা উচিত। তা না হলে কিন্তু যে কোনো সময় ডেঙ্গু একটা মারাত্মক রূপে আবার আবির্ভূত হতে পারে। তবে এবার ডেঙ্গুতে মৃদু উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি কিছুটা কম বলেও জানান বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দিল্লিতে ভারী বৃষ্টিপাতে প্রাণ হারিয়েছে অন্তত 11 জন, যাদের মধ্যে শিশু সহ 6 জন জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। আগামী 2 দিন বৃষ্টিপাত আরও বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। জারি করা হয়েছে সতর্কতাও। এদিকে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। ওয়াং নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে বেশ কয়েকটি অঞ্চল। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। ভারী বর্ষণের কবলে দিল্লি, চরম ভোগান্তি জনজীবনে। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন ভীষণ বিপদে। এ পরিস্থিতির মধ্যেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী 2 দিন বাড়তে পারে বৃষ্টিপাত। রোববার একটি প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। बारिश धीरे धीरे बढ़ने की संभावना है। इसके चलते आज भी हमने मानसून थोड़ा और एडवांस किए हैं, यानी कि हमारा ईस्ट उत्तर प्रदेश जहां बारिश काफ़ी कम था, ये सफ़ेद इलाका जो दिख रही है इसमें भी हमने थोड़ा और ले लिए हैं। বৃহস্পতিবার থেকেই রাজধানী জুড়ে দেখা দিয়েছে প্রবল বন্যা। তলিয়ে গেছে প্রধান সড়কগুলো। এরই মধ্যে বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে ডুবে শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুইঝো প্রদেশের বেশ কয়েকটি অঞ্চল। শিবিং কাউন্টিতে ওয়াং নদীর পানির স্তর সতর্কতা লাইনের থেকে প্রায় 0.5 মিটার ওপরে উঠে যায়। এতে প্লাবিত হয় বিস্তীর্ণ অঞ্চল। মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়ে। খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। বেশ কিছু অঞ্চলে দেখা দিয়েছে ভূমিধস। বন্ধ হয়ে গেছে বহু রাস্তা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বৈরিয়ে আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।